তোমাদের জন্য নিয়ে এলাম বিক্রম মুভির এক্সপ্লেনেশন। কিছুদিন আগে কাইথি মুভির এক্সপ্লেনেশন তোমরা দেখেছিলে, যেখানে দেখা গিয়েছিল কিভাবে একজন জেল ফেরত কয়েদি তার অসামান্য পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে পুরো একটি ড্রাগ মাফিয়ার সিস্টেমকে শেষ করে দিতে সক্ষম হয়েছিল। কিন্তু এই মাফিয়ার নেটওয়ার্ক এতই বিস্তৃত যে সে কেবল তার কোনো একটি অংশকে নির্মূল করতে পেরেছিল। এই ড্রাগ জগতের এখনও অনেক বড় অংশ বাকি রয়েছে। এই ড্রাগসের পেছনে রয়েছে এক বিশাল বড় গ্যাং, আর এই বিশাল গ্যাংয়ের রহস্যময় সকল মাফিয়ারা নিয়ন্ত্রণ করে পুরো ড্রাগ সিস্টেমকে। তাদের খতম করার জন্যও প্রায়ই দুর্দর্শ মানুষরা এসে হাজির হয়। ঠিক এমনই আজকের মুভিতেও আমরা এমন একজন দুর্দর্শ মানুষকে দেখব যে একাই পুরো ড্রাগ সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে যায়। বলছিলাম 2022 সালে মুক্তি পাওয়া মারাত্মক ক্রাইম অ্যাকশন মুভি বিক্রমের কথা। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখি একটি কন্টেনার লরি কোথাও যাচ্ছিল। সেই লরির যাত্রা থেমে যায় একটি বিশাল অস্ত্রের গুদামে। গুদামের ভেতরে একজন আন্ডারকভার পুলিশ অফিসার তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে সমস্ত ডিটেল জানাচ্ছিল। পুরো গুদামটি পুরনো অস্ত্রে ভরা ছিল, কিন্তু সেই পুলিশ অফিসার সেখানে এক ধরনের ড্রাগস খুঁজে পায়, যেগুলো দেখতে অনেকটা কোকেনের মতো হলেও প্রকৃতপক্ষে কোকেন নয়। এই বিশাল গুদামে এতগুলো পুরাতন অস্ত্র কেন রাখা হয়েছে বা কে রেখেছে তা এখনো জানা যায়নি। তবে এটা স্পষ্ট যে এখানে ড্রাগসের ব্যবসাও চলে। তবে এর পেছনে কে রয়েছে তাই এখন মূল রহস্য। এই সকল প্রশ্নের উত্তর তোমরা পরবর্তীতে জানতে পারবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই একদল পুলিশ অফিসারকে একটি অপারেশনের জন্য পাঠানো হয়েছে, কারণ কার্নান নামের একজন ব্যক্তিকে কিছু কিডন্যাপার কিডন্যাপ করে নিয়ে গেছে, আর পুলিশ মূলত সেই কিডন্যাপারদের পিছু করছে। তবে কিডন্যাপাররা সকলেই মুখে কালো মাস্ক পরেছিল। পুলিশ দেখতে পায় কিডন্যাপাররা কার্নানকে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে নিয়ে যায় এবং একটি রুমের ভেতর আটক করে রাখে। পুলিশ অফিসাররা প্রতি মুহূর্তের ডিটেলস তাদের কমিশনার জোসেফকে জানাচ্ছিল, কিন্তু পুলিশ কিছু করার আগেই মাস্কম্যানরা কার্নানের বুকে ছুরি বসিয়ে দেয়। তারপর তারা সেখান থেকে দড়ির সাহায্যে পালিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় রুমের ভেতরে একটি গ্রেনেড ছুড়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই সেই গ্রেনেডটি বিস্ফোরণ হয়ে পুরো গড়টি ধ্বংস হয়ে যায়, আর সেই সাথে কার্নানও। এ সময় পুলিশের হাতে আর কিছু করার ছিল না, তারা নির্বাক দৃষ্টিতে শুধু দেখে যাচ্ছিল। কার্নানের এই ভয়ঙ্কর মৃত্যুর পর কমিশনার জোসেফ স্পেশাল ব্ল্যাক স্কোয়াডকে ডেকে পাঠান, কারণ পরিস্থিতি ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছিল। গত 2 সপ্তাহে কার্নানের মতো আরও 2 জনকে হত্যা করা হয়েছে। এই 2 জন হলো স্টিফেন রাজ এবং আন্ডারকভার পুলিশ অফিসার প্রবাঞ্জন। এই 2 জনের মধ্যে একটি নাম অনেকের কাছেই পরিচিত, আর তা হলো স্টিফেন রাজ, যাকে আমরা কাইথি মুভিতে একজন বিশ্বাসঘাতক পুলিশের চরিত্রে দেখেছিলাম, যে মূলত ড্রাগ মাফিয়াদের সাথে হাত মিলিয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, স্টিফেন যদি ড্রাগ মাফিয়াদের সাথে হাত মিলিয়ে থাকে তাহলে তাকে হত্যা করলো কে? নিশ্চিতভাবে বোঝা যায় এর পেছনে রয়েছে একটি বড় গ্যাং। প্রতিটি হত্যার পর মার্কসম্যান পুলিশদের জন্য একটি ভিডিও বার্তা পাঠান, আর সেখানে তারা বলেন এই খুনগুলো শুধু কোনো খুন নয়, বরং সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধের সূচনা। অর্থাৎ যুদ্ধ তো কেবল শুরু, মানে পিকচার আবি বাকি হে মেরা দোস্ত। পরবর্তী সময়ে আরও খুন হতে পারে। এই জন্যই কমিশনার জোসেফ স্পেশাল অফিসার অমরকে তার দল সহ ডেকে পাঠান। সেই স্পেশাল টিম হচ্ছে একটি সিক্রেট ইউনিট, যারা সকল ভয়ঙ্কর অপারেশন সম্পাদন করে থাকে, যা মূলত পুলিশদের পক্ষে সম্ভব না। জোসেফের কাছ থেকে সবকিছু জানার পর অমর অনুমান করে যেহেতু 3 সপ্তাহে 3টি খুন হয়েছে, তাই আগামী সপ্তাহেও একটি খুন হতে পারে। সে কমিশনারের কাছ থেকে পুলিশ ডিপার্টমেন্টের সকল ফাইলপত্রের অ্যাক্সেস নেয় এবং নিজের মতো কাজ করার অনুমতি চায়, কারণ কেউ তার কাজে হস্তক্ষেপ করবে এটা তার পছন্দ না। ক্লিয়ার নির্দেশ পাওয়ার পর অমর তার কাজ শুরু করে। সে ভাবতে থাকে স্টিফেন রাজ এবং প্রবাঞ্জন দুজনেই পুলিশ ডিপার্টমেন্টের লোক, কিন্তু কার্নান পুলিশের কেউ নয়। তাহলে কার্নানকে কেন হত্যা করা হলো? তবে এই সময় আমরা জানতে পারি প্রবাঞ্জন কার্নানকে বাবা হিসাবে দত্তক নিয়েছিল, আর তাদের শুধু এই সম্পর্কের কারণেই কি কার্নানকে খুন হতে হয়েছিল? এটা এখনও রহস্যই রয়ে যায়। আর এই রহস্য উন্মোচনের জন্য অমর প্রবাঞ্জনের পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে তাদের বাড়িতে যায়। সেখান থেকে সে জানতে পারে প্রবাঞ্জনের স্ত্রী কার্নানকে একদমই দেখতে পারে না, কারণ কার্নান প্রতিনিয়ত নেশার মধ্যে ডুবে থাকতো। প্রবাঞ্জন তাকে বাবার মতো সম্মান করত, আর তাই সে এতদিন কার্নানকে কিছুই বলতে পারেনি। আর এর জন্যই কার্নান মারা যাওয়ার পর তার কোনো ধরনের আফসোস নেই। অমর ধীরে ধীরে কার্নানের সমস্ত পরিচিতদের কাছ থেকে কার্নান সম্পর্কে বিস্তারিত তথ্য আদায় করতে থাকে, আর ঠিক একই সময়ে আন্ডারকভার মিশন থেকে উদ্ধার করা ড্রাগসের তদন্ত চালিয়ে যায়। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় এই ড্রাগসগুলো কোকেনের একটি বিশেষ ফর্মুলা, যার নাম এরোথ্রোজাইলিন। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই ড্রাগসের মাত্র 5 গ্রাম ইউজ করে পুরো 5 কেজি কোকেন তৈরি করা সম্ভব। অর্থাৎ এই ড্রাগসগুলো মাফিয়াদের কাছে স্বর্ণের চেয়েও মূল্যবান। এই ড্রাগসের মূল সাপ্লাই চেন্নাই, এবং এটি কন্ট্রোল করে ধুতি ধুরন্ধর, যাকে লঙ্গি গ্যাংও বলা হতো। তবে ধুতি ধুরন্ধর ছিল এই গ্যাংয়ের একটি ছোট্ট অংশ মাত্র। তার পেছনে রয়েছে একটি বড় নাম, চন্দন।
চন্দনই মূলত সিন্ডিকেটের মূল দায়িত্ব পালন করত। স্টেফেন রাজ ছিল তাদের পক্ষের লোক, তাই তাকে কেন শেষ করা হলো তাও রহস্য রয়ে যায়। তদন্ত চলাকালীন সময় অমর জানতে পারে কার্নানের মেয়ে ও নেশার প্রতি অনেক বেশি আসক্তি ছিল। সে নিয়মিত জিমে যেত এবং সেখানে মেয়েদের ডিস্টার্ব করত। অমর একজন সাংবাদিকের ছদ্মবেশে সেই জিমের মালিকের সাথে কথা বলে এবং তার সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করে। আর এই সময় জিমের মালিক তাকে একটি পতিতালয়ের ঠিকানা দেন। অমর সেই পতিতালয়ে যাওয়ার পর সেই মেয়েটির সাথে দেখা করতে চায় যেই মেয়েটির সাথে কার্নান দেখা করত। সেখানে যাওয়ার পর সে জানতে পারে কার্নান কখনোই ওই মেয়েটির সাথে কোনো ধরনের অবৈধ কাজে জড়িত হতো না। কার্নান রুমে আসার পর মেয়েটির হাত তার হ্যান্ডক্রাফট দিয়ে বেঁধে রাখত এবং তাকে জুড়ে জুড়ে চিৎকার করতে বলতো। আর অপরদিকে কার্নান ওই রুমের জানালা দিয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতো আর এর বিনিময়ে সেই মেয়েটিকে প্রচুর টাকাও দিত। অপরদিকে বাড়ির কাজের মহিলা বিমলাতায়ের কাছ থেকে জানা যায় কার্নান তার ছেলের মৃত্যুর পর থেকেই মূলত নেশা করতে শুরু করে। বিমলাতায়ের কাছে কার্নান অত্যন্ত ভালো লোক। বর্তমানে কার্নানের একমাত্র পরিবারের সদস্য হলো তার নাতি। চন্দনের খোঁজ নেওয়ার সময় অমর জানতে পারে চন্দন একজন সাইকো কিলার। সে দিনে দুপুরে মানুষ খুন করে। কয়েক মাস আগে পুলিশ ভুল করেই তাকে ধরে ফেলেছিল, তবে তার সারা শরীরে ট্যাটু থাকায় কনস্টেবল ভয় পাচ্ছিল। এই সময় সে থানায় ফোন করে আরও পুলিশের সহায়তা চায়, কিন্তু ঠিক সেই সময়ই চন্দন তার হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নিয়ে তাকে গুলি করে হত্যা করে এবং সেখান থেকে পুরো মাফিয়া স্টাইলে সবার সামনে দিয়ে চলে যায়। এই ঘটনার পর পুলিশ বুঝতে পারে চন্দনকে ধরা এত সহজ নয়। এ সময় আমরা আরও জানতে পারি চন্দনের গ্যাংয়ে রয়েছে মোট 24 জন সদস্য, যাদের মধ্যে চন্দনই একমাত্র শিক্ষিত। এমনকি চন্দনের দলের বাকি সকল সদস্যই তার পরিবারের লোক। তাছাড়া গ্যাংয়ের মূল দায়িত্ব ছিল চন্দনের হাতেই। ড্রাগসের সকল কনসাইনমেন্ট এবং ড্রিলগুলো সে একাই নিয়ন্ত্রণ করত। এই সময় অমরের লোকেরা চন্দনের গ্যাংয়ের একজন লোক সুরেশকে ধরে, যার থেকে তারা বেশ কিছু তথ্য জেনে নেয়। তারা জানতে পারে চন্দনের বাড়িতে কোকেন তৈরির বিশাল ল্যাব রয়েছে আর তার পুরো ফ্যামিলি সেখানেই কাজ করে। চন্দন নিজেই সবকিছু তদারকি করত। কেমিক্যাল ও ওষুধ নিয়ে তার যথেষ্ট জ্ঞান থাকায় এলাকার মানুষ তাকে ডাক্তার বলে সম্বোধন করত। তবে তার ড্রাগ সাইট সম্পর্কেও সকলেই জানত। তবে বেশ কিছুদিন ধরে চন্দন একটি বড় ধরনের ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিল, যার জন্য সে সবসময় চিন্তিত থাকত। কারণ তার হারবার থেকে 2টি ড্রাগ কন্টেনার হঠাৎ হারিয়ে যায়। মূলত এখানে কেউ পরিকল্পনা করেই তার কন্টেনার 2টিকে গায়েব করে দিয়েছে। এখন যদি এই খবরটি তার বস রুলেক্সের কাছে পৌঁছায় তাহলে চন্দনের অস্তিত্ব টিকে থাকবে না। রুলেক্স চন্দনের পাশাপাশি তার পরিবারের সকলকেই হত্যা করবে, কারণ রুলেক্স এই মাফিয়া গ্যাংয়ের মধ্যে অত্যন্ত ভয়ঙ্কর একটি লোক, যাকে বড় বড় মাফিয়ারাও ভয় পায়। রুলেক্স মূলত সরাসরি কারোর সাথে দেখা করে না, অবশ্যই এটার প্রয়োজনও পড়ে না, কেননা তার একটি ফোনই বড় বড় মাফিয়াদের পায়ে কাঁপুনি তুলে দেওয়ার জন্য যথেষ্ট। এখন প্রশ্ন হলো আসলে এই কন্টেনারগুলো গায়েব করেছে কে? সেই প্রশ্নের উত্তর আমরা জানবো পরে। এরই মধ্যে অমর জানতে পারে যে তারা যেই সুরেশ নামের লোকটিকে ইনকোয়ারির জন্য ধরেছিল তাকে কেউ পুড়িয়ে মেরে ফেলেছে। আর অমরের বুঝতে বাকি থাকে না এই নৃশংস কাজটি চন্দন ছাড়া আর কেউ করেনি। ও ভুলেই গিয়েছিলাম, আর এরই মধ্যে ছিল অমরের গার্লফ্রেন্ডের সাথে অমরের বিয়ে। ওই দিন অমর ও তার গার্লফ্রেন্ড গায়ত্রীর বিয়ে হওয়ার কথা ছিল সন্ধ্যা 7:30টায়। অমর তার কাজের প্রেসারে এই কথা ভুলে গিয়েছিল। তার যখন তার নিজের বিয়ের কথা মনে পড়ল তখন বাজে রাত 10টা। সে দ্রুত গায়ত্রীর কাছে ফিরে যায়। গায়ত্রীকে আপসেট দেখার পর অমর চাইল তার কাজের ব্যাপারটি তাকে বলতে, কিন্তু গায়ত্রী আগে থেকেই প্রতিজ্ঞা করেছিল যে সে কখনো অমরের কাজের ব্যাপারে কোনো প্রশ্ন করবে না বা কোনো কিছু জানতে চাইবে না। তাই গায়ত্রী তাকে কোনো কিছু বলতে নিষেধ করে। শেষমেশ অমর মধ্যরাতেই গায়ত্রীকে বিয়ে করে। তবে বিয়ের পরও অমরের মাথায় শুধু কার্নানের চিন্তাই ঘুরছিল। হঠাৎ মনে পড়ে কার্নান হয়তো গোপনে কোনো কাজ করত, হয়তো কারো উপর নজর রাখত। এই চিন্তায় অমর সারা রাত ঘুমাতে পারেনি। পরের দিন সকালেই অমর আবার সেই পতিতালয়ে যায় এবং রুম থেকে জানালা দিয়ে বের হয়ে পাশের রুমের জানালার কাছে একটি অডিও রেকর্ডার দেখতে পায়। রেকর্ডারটি যে রুমের বাইরে লাগানো ছিল সেখানে মূলত পিডাব্লিউডি অফিসার বীরু পান্ডিয়া এবং রুদ্রা ড্রাগ ডিলারদের সাথে নিয়মিত মিটিং করত, অর্থাৎ তারা স্টেফেন রাজের মতোই দুর্নীতিবাজ অফিসার। ড্রাগ কন্টেনারগুলো গায়েব হওয়ার স্থান একমাত্র তারাই জানত। সেই কারণেই বহুদিন ধরে চন্দন তাদের সাথে মিটিং করে যাচ্ছিল। এখন এই রুমের বাইরে রাখা রেকর্ডার যে কর্নন লাগিয়েছে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অমর মনে করতে থাকেন যে কার্নান হয়তো কোনো সিক্রেট মিশনে ছিল। অমর জানতে পারে ওই রাতেই ওই এলাকার একটি থিয়েটারে ড্রাগ ডিলারদের সাথে বীরু পান্ডিয়ার একটি গোপন মিটিং হবে, আর তাই অমর দ্রুত সেই থিয়েটারের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সে পৌঁছানোর আগেই সেখানে পৌঁছে যায় মাস্ক গ্যাংয়ের লোকেরা। তারা রুমের বিভিন্ন দিক থেকে প্রবেশ করে তাদের সকলকে জিম্মি করে এবং বীরু পান্ডিয়ার গলায় হ্যান্ডকাপ লাগায়। আর ঠিক তখনই অমর তার লোক নিয়ে সেখানে প্রবেশ করে। এই সময় অমর এবং মাস্ক গ্যাংয়ের লোকেদের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়, কিন্তু এরই ফাঁকে মাস্ক গ্যাংয়ের লিডার
বীরু পান্ডিয়ার গলা কেটে তাকে হত্যা করে এবং সেখান থেকে পালিয়ে যায়। অমর ও তার দল তাদের পিছু করতে থাকে। অনেক প্রচেষ্টার পর অমর তাদের একজনকে ধরতে পারে। তাকে ধরে ফেস রিভিল করলে দেখা যায় এই ব্যক্তি আর কেউ নয়, ইন্সপেক্টর বিজয়। মনে আছে যাকে আমরা কাইথি মুভিতে দেখেছিলাম? হ্যাঁ, সেই বিজয়। কাইথি মুভিতে সে যে ড্রাগস কন্টেনার উদ্ধার করেছিল তার বিনিময়ে চন্দন তার পুরো পরিবারকে হত্যা করে। কিন্তু এই সময় পুলিশ ডিপার্টমেন্টের কেউ তার পাশে ছিল না। আর এই দুঃখেই মূলত বিজয় বর্তমানে মার্কস গ্যাংয়ে যোগ দিয়েছে এবং ড্রাগ ডিলারদের নির্মূল করতে শুরু করে। তবে অমর তবুও আইন নিজের হাতে তুলে নেওয়াকে নিষিদ্ধ মনে করে। এর জন্যই অমরের চোখে বিজয় একজন অপরাধী। অন্যদিকে বীরু পান্ডিয়ান মারা যাবার পর গায়েব হওয়া কন্টেনারের অবস্থান এবং সেই জায়গার ব্লুপ্রিন্ট শুধুমাত্র একজন ব্যক্তি জানতো, আর সেই হলো রুদ্রা। কিছুদিনের মধ্যেই রুদ্রা প্রতাপের মেয়ের বিয়ে। আর এদিকে বিজয়ের কথা শুনে অমর বুঝতে পারে সেই বিয়েতেই হয়তো রুদ্রপ্রতাপকে মারা হবে। এরপর অমর তার দলের লোককে ওই রেকর্ডারটি চেক করতে বলে এবং দেখতে বলে কোনো ধরনের সিগন্যাল ট্রান্সমিট হচ্ছে কিনা। রেকর্ডারটি চেক করে তার দলের একজন জানায় সিগন্যাল ট্রান্সমিট হচ্ছে, অর্থাৎ অমরদের সকল কথাই কেউ একজন শুনছে। এরপর সে দ্রুত সেই ট্রান্সমিটারটি ভেঙে ফেলে। এদিকে বীরু পান্ডিয়ান মারা যাওয়ার পর চন্দন তার পুরো গ্যাংকে নিয়ে রুদ্রপ্রতাপের মেয়ের বিয়েতে হাজির হয় রুদ্রপ্রতাপের নিরাপত্তা দেওয়ার জন্য। কারণ এখন একমাত্র রুদ্রপ্রতাপই আছে যে তাকে ড্রাগস সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে। কিন্তু এত শক্তিশালী প্রটোকল থাকা সত্ত্বেও বিয়ের আসরে সবকিছু শান্ত থাকেনি। নাচের ভিড়ের মধ্যে হঠাৎ উপস্থিত হয় ব্ল্যাক মাস্কের লোকেরা। তারা রুদ্রপ্রতাপকে ধরে নিয়ে যাওয়ার জন্য তার মেয়েকে জিম্মি করে তার মেয়ের গলায় ছুরি ধরে রুদ্রপ্রতাপকে আত্মসমর্পণ করতে বলে। এই সময় চন্দন রুদ্রপ্রতাপকে বাধা দিলেও মেয়েকে বাঁচানোর জন্য রুদ্রপ্রতাপ নিজেই মাস্ক গ্যাংয়ের লিডারের হাতে ধরা দেয়। এরপর লিডার তার গলায় হ্যান্ডকাপ লাগিয়ে তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর শুরু হয় চন্দন এবং মাস্ক গ্যাংয়ের লোকেদের মধ্যে হেভি লড়াই। আর এখানে আমরা দেখতে পাই মাস্ক গ্যাংয়ের লোকেরা চন্দনের দলের প্রত্যেকে প্রচণ্ড মারছিল, এমনকি চন্দন নিজেও এই সময় অনেক আহত হয়। আর এর মাধ্যমে আমরা বুঝতে পারি মাস্ক গ্যাংয়ের প্রত্যেকটি গ্যাং মেম্বার কতটা বিপজ্জনক। অন্যদিকে সেই মাস্ক গ্যাংয়ের লিডারের পিছনে অমর এবং একই সাথে পুলিশ এবং চন্দনের লোকেরাও তার পিছু করে। আর ঠিক সেই সময় আমরা দেখতে পাই অমর তার রুমে একটি ছেলেকে বন্দি করে রেখেছিল, আর সেখানে তার স্ত্রীও ছিল। তার স্ত্রী যখন সেখানে থাকা একটি প্রজেক্টর চালু করে সেখানে একজন ছবি ভেসে ওঠে, কার্নান। ছেলেটি কার্নানের ছবি দেখে বলে, এই লোককে তো আমি 2 দিন আগে দেখেছি, অর্থাৎ কার্নান মারা যাননি। আর এটা শোনার পর অমরের স্ত্রী অমরকে ফোন করতে থাকে, কিন্তু সে বাইকে থাকায় ফোন ধরতেছিল না। পরবর্তীতে বারবার ফোন করায় সে বিরক্ত হয়ে বাইক থামিয়ে ফোন ধরে এবং সেখানে সে জানতে পারে কার্নান মারা যাননি, অর্থাৎ কার্নান এখনো জীবিত, যেমনটা অমর অনেক আগেই সন্দেহ করেছিল। আর অপরদিকে যখন চন্দন মাস্ক গ্যাংয়ের লোকেদের হাত থেকে মার খেয়ে আহত হয়ে পড়েছিল তখন সে তার পকেট থেকে একটি ড্রাগসের বড়ি বের করে মুখে দেয় এবং ড্রাগস নেওয়ার পরপরই তার শরীরে প্রচণ্ড শক্তি সঞ্চার হয়। এরপর সে একে একে মাস্ক গ্যাংয়ের প্রত্যেকটি লোককে প্রচণ্ড মারতে থাকে। আর অপরদিকে পুলিশ আর চন্দনের গ্যাং মেম্বার মাস্ক গ্যাংয়ের লিডারকে আটক করে এবং এই সময় তাদের মধ্যে প্রচণ্ড লড়াই হয়, কিন্তু তাদের কেউই লিডারের শরীরে একটি আঁচড়ও দিতে পারে না এবং একটি পর্যায়ে লিডার রুদ্রপ্রতাপের গলা কেটে তাকে হত্যা করে। আর ঠিক সেই সময় অমর তাকে চিৎকার করে ডেকে বলে, চেহারা লুকিয়ে যারা কাজ করে তারা কাপুরুষ, যদি সাহস থাকে তাহলে মাস্ক খুলে সবার সামনে আসো। অমর মূলত তাকে উস্কানি দিচ্ছিল যেন সে সবার সামনে চলে আসে, আর কার্নানও ঠিক তাই করলো। এক সময় আমরা দেখতে পাই কার্নান ভিডিও কলে যায় এবং সেই সময় সে তার মাস্ক খুলে সবার সামনে আসে, আর যা দেখে সবাই রীতিমতো অবাক হয়ে যায়, কারণ তারা এতদিন যাকে মৃত ভেবে আসছিল সেই কিনা এই পুরো ভয়ঙ্কর গ্যাংটি পরিচালনা করছে। এটাই ছিল এই সিনেমার সবচেয়ে বড় টুইস্ট। আর এখানেই পুরো গল্পটি একটি নতুন মোড় নেয়। কার্নান সেখান থেকে বেরিয়ে আসার পর অমর পুলিশ ডিপার্টমেন্টের সকল সদস্যের সাথে একটি মিটিংয়ের আয়োজন করে। আর সেই মিটিংয়ে সে জানায় কার্নান আসলে বিক্রম। বহু বছর আগে বিক্রম ব্ল্যাক স্কোয়াডের পাইলট ব্যাচের একজন সদস্য ছিল এবং দলনেতা ছিল। এই দল তার নেতৃত্বে অসংখ্য জটিল এবং ভয়ঙ্কর সব অপারেশন সাকসেসফুলি সম্পূর্ণ করেছে। কিন্তু 1991 সালে এক মিশন ব্যর্থ হওয়ায় পুরো এজেন্সি তাদের বিরুদ্ধে চলে যায়। এর ফলে ওই দলের প্রত্যেকে একে একে টেরোরিস্ট আখ্যা দিয়ে মেরে ফেলা হয়, এমনকি তাদের পরিবারকেও হত্যা করা হয়। সেই সময় 4 জনের লাশ পাওয়া যায়নি, যাদের মধ্যে একজন ছিলেন বিক্রম। কিছুদিন আগে প্রভাঞ্জনের হত্যার পর বিক্রম আবার তার পুরনো অবস্থায় ফিরে আসে। মাস্কের ছদ্মবেশে সে একে একে পুরো ড্রাগ মাফিয়াদের ধ্বংস করতে শুরু করে। এখন প্রশ্ন হলো বিক্রম কেন প্রভাঞ্জনের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে? সবকিছু যেন জটিল এবং গোলমালপূর্ণ। ধাপে ধাপে এই রহস্যের সমাধান সকলেই জানতে পারবে।
পুলিশ ডিপার্টমেন্টকে এই সমস্ত ঘটনা জানানোর পর অমর তার মিশন এখানেই শেষ করতে চায়, কারণ বিক্রম ছিল তার সিনিয়র এবং ডিপার্টমেন্ট বিক্রমের সঙ্গে অনেক অন্যায় করেছে। অমর বুঝে গিয়েছিল যে কমিশনার জোসেফ সহ পুলিশ অফিসারদের অনেকেই এই ড্রাগস মাফিয়াদের সাথে হাত মিলিয়েছে, তাই সে এখন এই অপারেশনটি মাঝপথে রেখেই চলে যাচ্ছে। জোসেফ অমরকে হুমকি দেন যদি সে এই মিশন ছেড়ে চলে যায় তাহলে তার জীবনে বিপদ নেমে আসবে। অমর তখন জবাব দেন, আমি জানি প্রভাঞ্জনের মৃত্যুর পেছনে কি আছে, যদি সম্ভব হয় নিজেকে বিক্রমের হাত থেকে রক্ষা করুন। এই কথা বলার পর অমর সেখান থেকে চলে যায়। অন্যদিকে বিক্রম সরাসরি জেলে প্রবেশ করে তার দলের অন্যতম সদস্য বিজয়কে মুক্ত করতে। এই সময় পুলিশ এবং জেলারা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে একে একে সকলকে প্রচণ্ড মারতে শুরু করে এবং একটি পর্যায়ে সে তার গ্যাং মেম্বার বিজয়কে মুক্ত করে ছিনিয়ে আনে। আর অপরদিকে অমর চলে যাওয়ার পর জোসেফ জানতে পারে তাদের অস্ত্রশালা থেকে প্রায় 30 কেজি আরডিএক্স গায়েব, মানে বড় ধরনের একটি ধামাক্কা হতে চলছে। বিষয়টি জানতে পেরে সাথে সাথেই কমিশনার জোসেফ চন্দনকে ফোন করে। জোসেফ চন্দনকে জানায় তার ল্যাবে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে, তাই সে যেন দ্রুত ল্যাব থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার সময় যেন কোনো কিছুকে স্পর্শ না করে। জোসেফের কথা শুনে চন্দন অনেকটা ভয় পেয়ে যায় এবং সে তার সকল সদস্য মেম্বারকে নিয়ে ঘর থেকে সাবধানে বেরিয়ে আসে। কিন্তু এরই মধ্যে সে বুঝতে পারে তার এক ভাই এখনও ঘরের ভিতরেই রয়েছে। সে যখন তাকে ফোন করে সে জানতে পারে সে ওয়াশরুমের ভিতরে রয়েছে, তাই সে তার ভাইকে কোনো কিছু স্পর্শ করতে না করে এবং সেখান থেকে সাবধানে বেরিয়ে আসতে বলে। কিন্তু বস, সে ওয়াশরুমে গিয়েছে, ফ্লাশ তো তাকে করতেই হবে, তাই সে বাধ্য হয়ে ওয়াশরুমের ফ্লাশের শিকল ধরে টান দেয়। আর এর সাথে সাথেই পুরো ল্যাবটি ধ্বংস হয়ে যায়, সেই সাথে চন্দনের ভাইও মারা যায়। আর অপরদিকে অমরের কাজ শেষ হওয়ার পর অমর গোপনে তার সঙ্গীদের পাঠিয়ে দেয়। এরপর আমরা এটি ফ্ল্যাশব্যাকে চলে যাই, যেখানে দেখা যায় কন্টেনারগুলো গায়েব করিয়েছিল আন্ডার কভার অফিসার প্রভাঞ্জন। এটি জানতে পেরে কমিশনার জোসেফের সাহায্যে চন্দন তাকে দৌড়ে আনে। সে প্রভাঞ্জনকে হুমকি এবং লোভ দেখিয়ে কন্টেনারের লোকেশন জানতে চায়, কিন্তু সে কোনোভাবেই মুখ খুলে না। সে হুঁশিয়ারি দেয় যদি তার বাবা জানতে পারে তাহলে তাদের সবাইকে শেষ করে দেবে। কিন্তু সেই সময় তারা কেউ জানতো না প্রভাঞ্জনের বাবা কে। বহু টর্চারের পরও প্রভাঞ্জন মুখ না খোলায় রাগের মাথায় চন্দন তাকে হত্যা করে ফেলে। প্রভাঞ্জনের মৃত্যুর পর কমিশনার জোসেফ বিপদে পড়ে, তাই তারা প্রভাঞ্জনের মৃতদেহ চেয়ারে বসিয়ে কালো মাস্ক পরে তাকে হত্যা করে এবং একটি ভিডিও রেকর্ড করে। আর পরবর্তীতে বিক্রম একই স্টাইলে স্টিফেন রাজ, রুদ্রপ্রতাপ এবং গুরুপান্ডিয়াকে হত্যা করে এবং একটি করে ভিডিও বার্তা পাঠায়। অন্যদিকে চন্দন সবকিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছে, তবে যদি হারানো কন্টেনার ফিরিয়ে আনতে পারে তবে তার জীবন রক্ষা পাবে। এই সময় কমিশনার জোসেফ চন্দনকে সাহায্য করতে এগিয়ে আসে। চন্দন তার সাথে ঘটে যাওয়া সকল কিছুর জন্য প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যেতে শুরু করে। এই সময় কমিশনার জোসেফ জানায় বিক্রমের ছেলে মারা যাওয়ার পর তার একমাত্র সম্বল এখন তার নাতি এবং অপরদিকে অমরেরও রয়েছে একজন স্ত্রী। এই খবর শুনে চন্দন প্রতিশোধের নেশায় দুই শত্রুকে শেষ করার কাজে মনোনিবেশ করে। অপরদিকে বিজয় সহ বিক্রমের পুরো দল বুঝতে পারে যে চন্দন তাদের সব পরিকল্পনা জেনে গেছে এবং তাদের কন্টেনারের অবস্থান খুঁজে বের করতে তার বেশি সময় লাগবে না। তাই বিজয় বিক্রমকে বলে এখনই চন্দনকে ধ্বংস করা উচিত, কিন্তু বিক্রম জানায় তার মূল লক্ষ্য ছিল ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়া নয়, বরং পুরো সিন্ডিকেটের মূল নেতৃত্বকে শেষ করা। অমর হঠাৎ বিক্রমকে ফোন করে ক্ষমা চায় তার আইডেন্টিটি প্রকাশ করার জন্য। সে জানায় সে নিজেও বিক্রমের বড় ফ্যান। এরপর অমরের কাছে আরেকটি ফোন আসে। অমর আগে থেকেই গায়ত্রীকে নিরাপদে বেরিয়ে আসতে বলে, কারণ সে জানতো চন্দন তার পরিবারের পেছনে পড়বে। কিন্তু গায়ত্রী বের হওয়ার আগেই চন্দন তাকে ধরে ফেলে এবং অমরকে ফোন করে কলের মধ্যে রেখে গায়ত্রীকে মেরে ফেলে। কিছুক্ষণ পর অমর হাঁপাতে হাঁপাতে বাসায় পৌঁছায়। অমর তার স্ত্রীর লাশ দেখে মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে। সে বুঝতে পারে চন্দনকে তার স্ত্রীর ব্যাপারে কে জানিয়েছে। এখন সে সরাসরি সেই ব্যক্তির কাছে যায়, স্টিফেন রাজ। অন্যদিকে চন্দনের আরেকটি দল বিক্রমের বাড়িতে প্রবেশ করে তার নাতিকে কিডন্যাপ করার চেষ্টা করে। তাদের আশা দেখে বাড়ির কাজের মেয়ে বিমলা তাই দ্রুত প্রভাঞ্জনের স্ত্রীকে বলে বিক্রমকে ফোন করতে। পরবর্তীতে বিমলা তাই নিজেই বিক্রমের সাথে কথা বলে এবং বিক্রমকে সবকিছু অবহিত করে। আর এই সময় আমরা জানতে পারি বিমলা তাই সাধারণ কোনো কাজের মহিলা নয়, সে একজন রিটায়ারপ্রাপ্ত এজেন্ট টিনা। মুভির প্রতিটি সিনে যেন একের পর এক রহস্য উন্মোচিত হচ্ছে। খুনালাপ শেষ হওয়ার পর বিমলা তাই অর্থাৎ এজেন্ট টিনা প্রভাঞ্জনের স্ত্রীকে একটি সিক্রেট চেম্বারে ঢুকিয়ে রাখে। এরপর চন্দনের দল ভিতরে প্রবেশ করে। বিমলা তাই একাই তাদের সকলের সাথে যুদ্ধ শুরু করে। একজন মহিলা হওয়া সত্ত্বেও সে প্রায় 20 জনকে ধ্বংস করে ফেলে, তবে শেষ পর্যন্ত একজন এসে তাকে ছুরি মেরে হত্যা করে। এদিকে বিক্রম দ্রুত বাড়িতে এসে বিমলার মৃতদেহ দেখতে পায়। এরপর সে দোতলায় গিয়ে দেখে তার নাতি এখনও দোলনায় শুয়ে আছে। ঘরের বাইরে আরও কিছু লোক তার নাতিকে মারার জন্য প্রস্তুত ছিল। তাদের মধ্যে একজন এসে বিক্রমের পিঠে ছুরি বসায়,
কিন্তু বিক্রম তা তুলে নিয়ে তাদের সবাইকে শেষ করতে শুরু করে। যাদের বিমলা শেষ করতে পারেনি তারা এবার বিক্রমের হাতে ধ্বংস হচ্ছে। এরপর সে তার নাতিকে কোলে নিয়ে প্রভাঞ্জনের স্ত্রীর কাছে নিয়ে যায় এবং তাকে কয়েক মিনিটের জন্য সেই প্যাসেজে রাখার জন্য নির্দেশ দেয়। সুযোগ পাওয়ার পর বিক্রম তার নাতিকে কোলে তুলে বিমানবন্দরে পাঠানোর পরিকল্পনা করে। প্রভাঞ্জনের স্ত্রী যখন বিমলার আসল পরিচয় জানতে চায়, সে বলে যে সব তথ্য বিক্রম বড় হওয়ার পর জানানো হবে, অর্থাৎ নাতির নামও বিক্রমই। এরপর সে নাতিকে পার্কিং স্লটের একটি গাড়িতে রেখে ঘরের ভেতরে প্রবেশ করে। রিভলভার হাতে নিয়ে বাকি সাঙ্গপাঙ্গদের একের পর এক ধ্বংস করতে শুরু করে। গুলি করার স্টাইল দেখে বোঝা যায় এত বছর পরও কৌশল এবং দক্ষতা একদমই কমেনি। কথায় আছে না, অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং বলিনি। এরপর চন্দনের গ্যাংয়ের বাকি লোকেরা চোখের পলকেই ধ্বংস হতে শুরু করে। এরপর বিক্রম তার নাতিকে নিয়ে যাত্রা শুরু করে যেখানে কন্টেনারগুলো অবস্থান করছে। বিক্রমের পিছনে চন্দনের কিছু সদস্য বিক্রমের অবস্থান জানতে পেরে তারা চন্দনকে সবকিছু ইনফর্ম করে। এরপর চন্দন তার দলের সকলকে নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে অমর কমিশনার জোসেফের বাড়িতে হাজির হয় এবং তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ হিসাবে তাকে মেরে ফেলে। আর ঠিক সেই সময় বিজয় ও তার কিছু লোক জোসেফকে মারার জন্য সেখানে আসে, কিন্তু অমর আগেই তাকে মেরে ফেলেছিল। এরপর বিক্রম তার নাতিকে নিয়ে কন্টেনারের ভেতরে ঢুকে তার একটি পূর্ব পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছিল, যা আমরা সহজেই অনুমান করতে পারছি। আর সেখানে আগেই তার দুইজন সঙ্গী এজেন্ট লরেন্স এবং উপ্পিলাপান ইতিমধ্যে সেখানেই উপস্থিত ছিল। আর সেই সময় চন্দনের কিছু লোকও তাদের অনুসরণ করতে করতে ভিতরে প্রবেশ করে। বিক্রম আগে থেকেই কন্টেনারের বিভিন্ন স্থানে অস্ত্র সাজিয়ে রেখেছিল। এখন একের পর এক অস্ত্র তুলে বিক্রম এবং তার দুই এজেন্ট বন্ধু চন্দনের লোকেদের হত্যা করতে শুরু করে। এবং এরই মধ্যে চন্দনের একটি দলকে শেষ করার পর বিক্রম উপ্পিলাপানকে পাহারায় রেখে ভেতরের দিকে এগিয়ে যায়। উপ্পিলাপানও কিছু লোককে গুলি করে উপরে পাঠিয়ে দেয়। তবে শেষ পর্যন্ত একজন ব্যক্তি তার পায়ের রগ কেটে দেয় এবং পরবর্তীতে উপ্পিলাপান মারা যান। এরপর চন্দনের দল নিজের বাকি সদস্যদের নিয়ে সেখানে হাজির হয়। তারা বোমাবাজি শুরু করে এবং কন্টেনারগুলোতে একের পর এক আগুন ধরিয়ে দেয়। বিক্রম সেই ধাক্কায় একদিকে ছিটকে পড়ে আর তার নাতি অজ্ঞান হয়ে যায়। এমনকি সেই সময় তার পালসও পাওয়া যাচ্ছিল না। তাই বিক্রম তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কাজটি মোটেও এত সহজ ছিল না, কেননা চন্দনের লোক চারদিক থেকে তাদের ঘিরে রেখেছে। তাই বিক্রম লরেন্সকে বলে, আমার ইশারা পাওয়ার সাথে সাথে তুমি বাচ্চাটিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু লরেন্স সেই ইশারার আগেই সেখান থেকে বেরোতে শুরু করে। তখন চন্দনের লোক লরেন্সের গাড়ির দিকে গুলি ছুটতে থাকে এবং লরেন্সও গুলি খেয়ে আহত হয়। বিক্রম তখন তার হাতে একটি মারাত্মক অস্ত্র তুলে নেয়, বিশাল আকারের আর্টিশালি গান, যার মাধ্যমে সেখানে একটি তাণ্ডব চালিয়ে দেয়। এ সময় চন্দনের বেশিরভাগ সদস্য এই ফায়ারিংয়ের কারণে উপরে উঠে যায় আর চন্দন নিজেও মাটিতে পড়ে যায়। তখন বিজয় ও অমর বাকি এজেন্টের নিয়ে সেখানে পৌঁছায়। লরেন্স বাচ্চাটিকে অমরের হাতে তুলে দেয় এবং তাদেরকে কাভার দেওয়ার জন্য বিক্রম বাইরে নিয়ে আসে বিশাল এক মেশিন গান। এখন মেশিন গান দিয়ে চন্দনের বাকি লোকেদের একের পর এক শেষ করতে শুরু করে। অন্যদিকে অমর বাচ্চাটিকে নিয়ে একটি সেফ জায়গায় গিয়ে হাসপাতালের ডক্টরের তথ্য অনুযায়ী সিপিআর থেরাপি দিতে থাকে, কেননা বাচ্চাটি কোনো শ্বাস প্রশ্বাস নিচ্ছিল না। অনেক চেষ্টা করেও যখন বাচ্চার শ্বাস ফিরে আসে না, অমর তখন হতাশ হয়ে পড়ে, কিন্তু সে তার চেষ্টা থামায়নি এবং অবশেষে বাচ্চাটি শ্বাস নিতে শুরু করে। আর এদিকে বিক্রম মেশিন গান থেকে ফায়ার করতে করতে চন্দনের বাকি লোক এবং তাদের গাড়িদের উড়িয়ে দেয়। শেষ পর্যন্ত একজন এসে বিক্রমের পায়ে রগ কেটে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার রগ যেন কিছুতেই কাটছিল না। এ সময় বিক্রম তাকে বলে সে যখন দেশের হয়ে কাজ করত তখন শত্রু বাহিনী তার পায়ে গুলি করে, আর যার জন্য তার পায়ে রগের পরিবর্তে রড লাগানো হয়। এরপর সরাসরি চন্দনের সাথে বিক্রমের ফাইট শুরু হয়। তারা দুজনকে শক্তভাবে টক্কর দেয়। বিক্রম চন্দনকে মারতে মারতে অনেকটা আহত করে ফেলে, কিন্তু চন্দন তারপরে আবার তার সেই পাওয়ার ক্যাপসুল খেয়ে শক্তি সঞ্চার করে এবং বিক্রমের উপর হামলে পড়ে। এ সময় বিক্রম অনেক বেশি আহত হয়। আর ঠিক সেই সময় অমর বিক্রমের নাতিকে নিয়ে সেখানে আসে, আর বিক্রমের নাতি ছিল বিক্রমের জন্য পাওয়ার ক্যাপসুল। সে তার নাতিকে দেখার পর একদম গর্জে ওঠে এবং সিংহের মতো চন্দনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মারাত্মকভাবে মারতে শুরু করে। তবু চন্দন বিক্রমকে লোভ দেখিয়ে ড্রাগসের চালান ছাড়তে বলে। এই সময় বিক্রম তার হ্যান্ডকাপ দিয়ে চন্দনকে বেঁধে ফেলে এবং তার ওকিটকির সাহায্যে তার বাকি সদস্যদের একটি কোড বলে, যার নাম রেড। বিক্রম আগেই তার সকল সদস্যদের বলে রেখেছিল এই কোড ওয়ার্ড পাওয়া মাত্রই তারা যেন পুরো এরিয়ার সব কন্টেনার ব্লাস্ট করবে। বিক্রম চন্দনকে খতম করার পর তার নাতিকে নিরাপদে তার পুত্রবধূর কাছে পৌঁছে দেয়। এরপর তারা আমেরিকা চলে যায়। তবে সিন্ডিকেটের সবচেয়ে বড় নাম এখনো ধরা পড়েনি। পরের মুভিতে সেই বড় বস রুলেক্স দর্শকদের সামনে আসবে। এই রুলেক্সের এক দৃশ্যে দেখা যায় একজন তাকে আপাতত কিছুদিন কাজ বন্ধ রাখার পরামর্শ দেন, আর তাই রুলেক্স সাথে সাথে তার শরীর থেকে মাথাটি আলাদা করে ফেলে। এই সময় আমরা আরও দেখতে পাই কাইথি মুভির ভিলেন রাঙ্গা ও তার ভাই বিল্লা জেল থেকে মুক্তি পেয়েছে। বিল্লা রুলেক্সকে নাম ধরে ডাকায় সে অনেক ক্ষেপে যায়
এরপর সে সবাইকে বলে এখন থেকে তাকে স্যার বলে রাখতে হবে। রুলেক্স তার লোকেদের সতর্ক করে জানিয়ে দেয় কোনো অবস্থাতেই ড্রাগস স্মাগলিং বন্ধ হবে না। এই সময় সে বিক্রম ও দিল্লির মাথার বিনিময়ে পুরস্কার ঘোষণা করে এবং সেখান থেকে বিদায় নেয়। তবে এই সময় পুরো গ্যাংয়ের সাথে উপস্থিত ছিলেন স্বয়ং বিক্রম নিজেও, অর্থাৎ বিক্রমের পরবর্তী টার্গেট রুলেক্স। মুভিটি এখানে শেষ হয়। পরবর্তী সময়ে এই ইউনিভার্সের আরেকটি মুভি লিও মুক্তি পায়, আর এই লিও মুভিটির এক্সপ্লেনেশন কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পারবেন। আর আপনাদের পছন্দের কোনো মুভির এক্সপ্লেনেশন চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।